আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের বিজ্ঞানের ভিডিও নিয়ে আসলাম। তো এই ক্লাসটার আগের ক্লাসটার মাঝখানে এই ক্লাসটা আর আগের ক্লাসটার মাঝখানে তোমাদের অনেক গ্যাপ পড়ে গেছে। সেটার কারণে আমি দুঃখিত। তো এখন থেকে চেষ্টা করব যে এই গ্যাপটা যেন না হয়। তো এর আগ পর্যন্ত আমরা হচ্ছে বল সম্পর্কে জেনেছি। তার আগে গতি সম্পর্কে জানলাম অনেকগুলা বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে। বল জানার পরে হচ্ছে আমরা ৪ টা মৌলিক বল এসব সম্পর্কে জানলাম। তো আজকে আমরা ওই ৪ টা মৌলিক বলের যে প্রথমটা মহাকর্ষ বল সেই বলটা সম্পর্কে আর কি জানবো। বুঝতে পারছো? তো আজকের ক্লাসের মহাকর্ষ বল, অভিকর্ষ বল আর ওজনের ধারণা মেনলি তোমাদের অভিকর্ষ বলটা নিয়ে অত হাইলাইটেড কিছু নাই। বাট মহাকর্ষ শিখলে অবশ্যই অভিকর্ষ বলটা সম্পর্কে জানতে হবে। আর আসলে এরকম আহামরি আলাদা কিছু না, বাট তোমাদের এই দুইটার ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো জানতে হবে। তো দেখো, তোমাদের বইটা শুরু হচ্ছে ভালোভাবেই যে মহাকর্ষ বল। আগে তোমাদেরকে বলা হচ্ছে কিভাবে তথ্য থেকে সূত্র আসছে সেই কনসেপ্টটা। তো হুট করে তো কোথা থেকে এই সূত্রটা চলে আসে নাই। আমাদের মহাকর্ষ বলের সূত্রটা আসছে হচ্ছে বিজ্ঞানী নিউটনের কাছ থেকে। বাট নিউটনও একদম মানে কি বলবো যে আসমানি কোনো কিছুর মাধ্যমে এই সূত্রটা জানতে পারছে এরকম কিছু না। অনেক তথ্য ঘাটাঘাটি করে অন্যান্য বিজ্ঞানীদের বিশ্লেষণ, এসব আরো নিজের বিশ্লেষণ সবকিছুকে এক করে সে একটা সূত্র উপস্থাপন করছে। তো সেটাকেই তোমাদের বইয়ে বলা হচ্ছে যে তথ্য থেকে সূত্র। তথ্য বলতে কিরকম? এই যে মহাকাশ বা পৃথিবীর বাইরে তোমরা যে আকাশ দেখতে পাও, এটা প্রাচীনকাল থেকেই আমাদের সবার কাছে একটা কি বলা যায় আশ্চর্যের বস্তু ছিল। মানে এটা নিয়ে আমাদের জানার শেষ নেই, মানে জানতে চাওয়ার আগ্রহের শেষ নাই। তো ঠিক এরকম ভাবে প্রাচীনকাল থেকে যারা এসব জানতে অনেক বেশি পছন্দ করতেন, যেসব বিজ্ঞানীরা, তারা রাতের পর রাত কাটায় ফেলতো শুধু আকাশের দিকে তাকায় থাকতে থাকতে। আকাশের যেই গ্রহগুলাকে দেখা যায় তাদের গতিপথকে তারা পর্যবেক্ষণ করার চেষ্টা করতো। এখনকার সময়কার মতন তখন এত পাওয়ারফুল টেলিস্কোপ ছিল না। ওইখানে তারা তাদের নিজস্ব, মানে তারা বানানিত যেগুলা, ওই টেলিস্কোপ দিয়ে তারা এই আকাশের দিকে তাকাই থাকতো। বুঝতে পারছো? তো এরকমই একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে টাইকো ব্রাহে। টাইকো ব্রাহে। উনি কি করলেন? উনি হচ্ছে অনেক রাতের পর রাত কাটালেন, মানে রাত জেগে আকাশের দিকে তাকায় কাটাইলেন। ওইখানে সে হচ্ছে বিভিন্ন গ্রহের গতিগুলা পর্যবেক্ষণ করার চেষ্টা করলো আর অনেক তথ্য কালেক্ট করলো। জাস্ট উনি কি করলো, এই গ্রহগুলার রাতের আকাশে তাকায়, মানে রাতের আকাশের দিকে তাকায়। অবশ্যই দিনের বেলা আকাশের দিকে তাকায় তো গ্রহগুলোকে সে দেখতে পারবে না, তাই না? রাতের আকাশে গ্রহগুলা, এই যে এটা, সে এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করে। আর তার আগে ইতিমধ্যেই কোপারনিকাস নামে আরেকজন ব্যক্তি ছিলেন। সে কি করলেন? সে হচ্ছে অলরেডি এই আইডিয়াটা দিয়ে দিচ্ছে যে সূর্য কেন্দ্রিক সৌরজগৎ, মানে আমাদের যতগুলো গ্রহ, পৃথিবী সহ যে কয়টা গ্রহ আছে, বুধ শুক্র, এগুলো নিয়ে আমাদের যে সৌরজগৎটা, এই সৌরজগতে একদম কেন্দ্রতে থাকতেছে হচ্ছে সূর্য। কেন্দ্র বলতে আর কি সূর্যকে কেন্দ্র করে আর কি ঘুরতেছে, একদম সার্কেল তো না, সূর্যকে কেন্দ্র করে বাকি সব গ্রহগুলো আর কি তোমার ঘুরতেছে, এরকম একটা কনসেপ্ট সে ডেভেলপ করে ফেলছিল অলরেডি। তো কোপারনিকাস কি করছিলেন যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাটা অলরেডি দিয়ে ফেলছিল এর মধ্যে, ঠিক আছে? এখন এই যে টাইকো ব্রাহে, উনি এত তথ্য কালেক্ট করছিলেন। এত তথ্য কালেক্ট করার পর সে কিন্তু এত সুযোগ পায় না যে সে এখান থেকে সূত্র বের করবে, তার আগে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর তার যে গবেষণার যে খাতাটা, যেখানে সে তথ্যগুলো লিখে রাখতেন, এই খাতাটা একটা আরেক মহান ব্যক্তির কাছে যায়। তার নাম হচ্ছে কি কেপলার। কেপলার কি করে? তার এই তথ্যগুলোকে পর্যবেক্ষণ করে, তার নিজের কনসেপ্টগুলো নিয়ে সে হচ্ছে কি করে জানো? কেপলার হচ্ছে সৌরজগতের যে গ্রহগুলা, তারা যে কি গতিপথে ঘুরতেছে সেই গতিপথের উপর 3টা সূত্র দিয়ে ফেলেন। এই 3টা সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র, এগুলো তোমাদের বইয়ে নাই, জাস্ট এখানে বলাই আছে যে এই সৌরজগতের গ্রহগুলার গতি নিয়ে 3টা সূত্র কেপলার দিয়ে থাকেন। আই হোপ তোমরা হতে পারে ক্লাস 10-এ, অথবা তোমরা উচ্চ মাধ্যমিকে যে শিওর শিখবে, কারণ ওল্ড ওল্ড সিলেবাসে উচ্চ মাধ্যমিকে যারা আছে বর্তমানে, তাদের মহাকর্ষ বিকর্ষ নামে যে চ্যাপ্টারটা পদার্থবিজ্ঞান বই আছে, ওইখানে কেপলারের সূত্র 3টা দেওয়া আছে। আচ্ছা, তো কেপলার কি করেন? কেপলার হচ্ছে সৌরজগতের
মেইনলি সে এই সূত্রগুলো প্রদান করতে হেল্প নিচ্ছিল হচ্ছে যে এই যে টাইকো ব্রাহে নামে যে বিজ্ঞানীটার গবেষণাগুলো ছিল সেটা। বুঝে গেছে? আপাতত এই তিনটা হচ্ছে কি আমরা তথ্য পাচ্ছি যে টাইকো ব্রাহে হচ্ছে সে এই গতিপথগুলো পর্যবেক্ষণ করে তথ্য কালেক্ট করছিল, বাট অন্য কিছু করতে পারে নাই, তথ্য থেকে সূত্র বের করতে পারে নাই, তার আগে উনি মারা যান। আর কোপারনিকাস নামে আরেকজন অলরেডি সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলোকে ঘুরে এই কনসেপ্টটা দিয়ে দিছিল। আর কেপলার হচ্ছে কি এই তথ্যগুলোর মাধ্যমে ওই যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে কোন সূত্র অনুসারে ঘুরে ওই তিনটা সূত্র সে এখানে দিয়ে দেয়। ঠিক আছে, এই তিনটা কনসেপ্ট হচ্ছে আমাদের একটু জেনে থাকা দরকার। এখন আমরা কি দেখবো জানো? এখন দেখবো হচ্ছে যে আমাদের আরেকজন মহান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, উনি কি করছিলেন। গ্যালিলিও হচ্ছে আরো চমকপ্রদ একটা কাজ করছিলেন। সে এই কনসেপ্টটা দিছিল, দেখো তোমরা কিন্তু এটা জানো, বাট আফসোসের বিষয় হচ্ছে কি আমরা এগুলা কেউ সূত্র হিসেবে মানে চিন্তা ভাবনাই করি না। আচ্ছা, সূত্র না, মানে এগুলো নিয়ে আমরা অতটা চিন্তা ভাবনাই করি না। তো প্রাচীনকালের মানুষজন যারা এগুলোর প্রতি আগ্রহ ছিল না, তারা তো আরো বেশি চিন্তা করতো না। তো গ্যালিলিও এটা বলছিলেন যে দেখো উপর থেকে, পৃথিবীর উপর থেকে, ধরো এই যে উপর থেকে আমি একটা বস্তু ছেড়ে দিলাম, এই যে কলমটা উপর থেকে যখন নিচে পড়ে ও তখন একটা নির্দিষ্ট ত্বরণে পড়ে। কিসে পড়ে? ত্বরণ। দেখো দেখো এই যে এই হাইটটার দিকে তাকাও, এই যে আমার হাতে যত বেগে কলমটা আঘাত করলো, যে দেখো যত বেগে আঘাত করলো, আমি আরো বেশি উপর থেকে এখন ফেলি, আরো জোরে আঘাত করতেছে। কেন? কারণ এইখান থেকে দেখো ওর বেগ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা বেগ বাড়লো, আবার আরো বেশি উপর থেকে যেহেতু বেগ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই জন্য শেষ বেগটা মানে দ্বিতীয় ক্ষেত্রের যে শেষ বেগটা ওইটা আরো বেশি ছিল। কেন শেষ বেগ বেশি ছিল? অবশ্যই বেগ বেশি বাড়তেছে দেখে, বেগ বেশি মানে বেগ বাড়তেছে দেখে বেগটা শেষ বেগটা বেশি হয়ে যাচ্ছে। এই বেগ বাড়া জিনিসটাকে আমরা কি বলি? ত্বরণ। এই ত্বরণের কারণেই উপর থেকে একটা বস্তু নিচে পড়ে, এটা হচ্ছে গ্যালিলিও বলে দিছিল। আচ্ছা, উপর থেকে যে নিচে পড়ে মানে এদের কি এমন ঠেকা পড়ছে উপর থেকে যে নিচে পড়ে? উপর থেকে এটা উপরেই চলে যেতে পারতো, কেন যে আমি ছেড়ে দিলাম ওর কেন নিচেই আসতে হবে বলো? এইটার আবার অ্যান্সার দিছিল হচ্ছে নিউটন। ওই যে নিউটনের সেই বিখ্যাত আপেলের সূত্র, যেটা অনেকে তোমরা মনে করো যে নিউটন একদিন হয়তো বা কোনো একটা বেঞ্চে আপেল গাছের নিচে বসেছিল, তারপর তার মাথার উপর একটা আপেল পড়লো, দেন হচ্ছে ও সূত্র আবিষ্কার করে ফেললো। না, বিষয়টা এমন না, জাস্ট আর কি কনসেপ্ট এমন ছিল যে ও হচ্ছে একটা আপেলকে পড়তে দেখে সে চিন্তা করছিল যে আচ্ছা কেন আপেলটা নিচেই পড়তেছে, যেটা উপরেও তো যেতে পারতো, ত্বরণটা কেন নিচের দিকে থাকতেছে, উপরের দিকেও তো থাকতে পারতো। ওই কনসেপ্টটা থেকে আর কি ডেভেলপ হয়। অর্থাৎ এখন তাহলে আমাদের যে তথ্য জানতে হবে সেটা হচ্ছে কি গ্যালিলিও গ্যালিলিও কি বলেছিলেন? গ্যালিলিও বলেছিলেন যে উপর থেকে মানে ভূপৃষ্ঠের মাটির উপর থেকে কোনো বস্তুকে যদি ছেড়ে দাও তাহলে সেটা একটা নির্দিষ্ট ত্বরণে নিচে নামবে। মাটির উপর থেকে কোনো বস্তুকে, দেখো এইটা তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমি তোমাদের আরেকটু কথা বলি। ধরো তুমি এখানে আসো, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর থেকে ধরো আমি একটা ইট ফিকা মারবো। এখন হ্যাঁ, বিল্ডিং এর উপর থেকে ইট তোমার মাথায় পড়লে তুমি শিওর মারা যাবে। তোমরা আবার ভাইবো না যে আমি অনেক বেশি ধ্বংসলীলা পছন্দ করি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। উপর থেকে ধরো এই ইটটা তোমার মাথায় যদি পড়ে তুমি ব্যথা পাবা না? কারণ এই ইটটা তোমাকে একটা বেগে আঘাত করবে, এই ইটটা তোমাকে একটা বেগে আঘাত করবে। এখন ধরো যে না, আমি বললাম আরো একটু বড় বিল্ডিং থেকে তোমার মাথা আমি ইট ফেলবো, এখন বলো এইখানে তুমি বেশি ব্যথা পাবা না এটাতে তুমি বেশি ব্যথা পাবা? তুমি এই বড় বেশি উঁচা থেকে পড়ার কারণে বেশি ব্যথা পাবা। কারণ কি? এটা আরো বেশি উঁচাই ছিল, কন্টিনিউয়াসলি এর বেগ বৃদ্ধি পাচ্ছে, এখানেও বেগ বৃদ্ধি পাচ্ছে, বাট এখানে এতটুকু জায়গা জুড়ে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে দেখো আরো বেশি ডিস্টেন্স ধরে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে উপর থেকে ফেলে অ্যাটলিস্ট এমন তো না যে সমবেগে নামবে। সমবেগে হলে এখান থেকে দেখো ছোট জায়গা থেকেও যত বেগে নামতো সমবেগ, যেহেতু বেগ পরিবর্তন হতো না, বেশি উচ্চতা থেকে পেলেও ওই একই বেগে নামতো, যেহেতু বেগ পরিবর্তন হয় না, সমবেগের ঘটনা যদি ঘটতো। বা যেহেতু তুমি না দুই ক্ষেত্রে দুই রকম ব্যথা পাবা, তার মানে বেগ এইখানে যা এইখানে তা না, এর মানে বেগ পরিবর্তন হচ্ছে, পরিবর্তন বলতে বৃদ্ধি পাচ্ছে, এটাই তো ত্বরণ। তো এই কথাটাই আর কি গ্যালিলিও বলে গেছে যে উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা একটা নির্দিষ্ট ত্বরণে নামবে। ত্বরণটা কোথায় হবে? উপর থেকে নিচের দিকে। এখন ত্বরণ যেদিকে হবে বস্তু তো সেদিকেই যাচ্ছে, তাই না? বস্তু তো সেদিকেই যাচ্ছে। তো যাই হোক,
তো এই যে এই দুইটা কনসেপ্ট, কোন দুইটা কনসেপ্ট? এই যে বিখ্যাত কেপলারের 3টা সূত্র আর গ্যালিলিওর এই কনসেপ্ট যে উপর থেকে নিচে ত্বরণ কাজ করবে, এই কারণে একটা বস্তু উপর থেকে নিচে পড়ে, এটা নিউটন অবজার্ভ করলেন। তো এই দুইটা সূত্র, গ্যালিলিওর সূত্র, গ্যালিলিও প্লাস কেপলার, এই দুইটা সূত্রকে নিউটন কম্বাইন করলো, বুঝছো? কম্বাইন করে সে বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করলো। দেখো এই যে এদের যে তথ্য, কেপলার তো তথ্য নয়, কেপলার তো তথ্য থেকে সূত্র বের করে ফেলছিলেন, ওই সূত্র প্লাস গ্যালিলিওর কনসেপ্ট, এইগুলোর মাধ্যমে নিউটন বের করে ফেললো মহাকর্ষ সূত্র। এই সূত্রটা কে আবিষ্কার করলো? নিউটন। দেখছো ছোট্ট একটা কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এটাই কিন্তু আমরা যে সভ্য জাতি হিসেবে পরিণত হচ্ছি, এটা তার একটা প্রমাণ। কারণ এই যে ধরো টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো, এখন তো সবকিছু অনেক টেকনোলজিক্যাল হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু সেই কষ্ট করে সেই পুরানো দিনের জিনিসগুলো শিখতে না। ধরো হচ্ছে কোনো একজন প্রোগ্রামার কোনো কিছু ডেভেলপ করে রেখে গেছে, তোমরা কি করো, তারপর থেকে বাকি ডেভেলপিং এর কাজ শুরু করো, তাই না? এটাই হচ্ছে কি একজনের রেখে যাওয়া কোনো কিছুকে আমরা তারপর সামনে আগে নিয়ে যাই। এই অ্যাবিলিটি মানুষের আসছে দেখেই মানুষরা কিন্তু সেই প্রাচীনকাল থেকে সভ্য জগতে চলে আসতেছে। ধরো এই অ্যাবিলিটি যদি না থাকতো, যে ধরো কারো করা কাজকে আমরা সামনে আগায় নিতে পারতেছি না, তাহলে আমরা এখনো সেই আদিমকালে থাকতাম। আদিমকালে মানুষজন যেভাবে চলাফেরা করতো, আমরা ঠিক সেভাবে চলাফেরা করতাম, যদি আমরা সভ্যতাকে এভাবে আগায় না নিয়ে যেতে পারতাম। বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, এটা আমাদের কনসেপ্ট না, আমাদের বিষয় হচ্ছে কি মহাকর্ষ সূত্রটা এখন শেখা। এখন হচ্ছে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে তো জানবো, তার আগে একটু আলোচনা করে নিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো নিউটন যেহেতু দেখলো যে আপেলটা উপর থেকে নিচেই পড়ে, উপরে যাচ্ছে না, তো আপেলের কি এমন দায়বদ্ধতা আছে যে ওর নিচেই পড়তে হবে? এর কারণ হচ্ছে কি পৃথিবী ওকে আকর্ষণ করতেছে। এখানে আপেল একটা বস্তু, তো এই হচ্ছে আপেল, এখন পৃথিবী হচ্ছে ধরো এই যে এইটা। এখন হ্যাঁ, তোমরা বলতে পারো যে আপেলের সাইজ আর পৃথিবীর সাইজ তো সেম না, পৃথিবী কত বড়, আপেল কতটুকু, বাট আমি আর কি এটা বুঝালাম যে একটু ছোট ধরে নাও, সমস্যা নাই। তো এই যে আপেল যে পৃথিবীর কাছেই যে আসতেছে এখন, আচ্ছা পৃথিবী, তো এই দেখো এই হচ্ছে আপেল আর এই হচ্ছে ধরো পৃথিবী। যদিও পৃথিবী আপেলের তুলনায় আরো অনেক বেশি বড় হবে, আমি জাস্ট একটু কম্পেয়ার করার জন্য লিখলাম। তো এই আপেলটা কোথায় আসতেছে? ঠাস করে পৃথিবীতে পড়বে এইখানে। বুঝতে পারছো? যদি আপেলের এমন সামর্থ্য থাকে পৃথিবী ছিদ্র করার, ও পৃথিবী ছিদ্র করেও ঢুকে যেত, বাট মাটি অনেক শক্ত দেখে ও এখানেই পড়ে থাকবে। কেন এরকম হচ্ছে? কেন আপেলটা এদিকে আসতেছে? বিষয়টা হচ্ছে কি জানো? বিষয়টা হচ্ছে এমন, পৃথিবীর ভর অনেক বেশি, তো তাই পৃথিবী আপেলের কাছে যেতে পারতেছে না। মানে এরকম কাছে আমাদের কাছে এটা লাগতেছে যে আপেল পৃথিবীর কাছে চলে আসছে। তো এইখানে আর কি নিউটন এটাকে বলছে কি পৃথিবী হচ্ছে একটা বস্তু, পৃথিবী হচ্ছে কি বলতো একটা বস্তু, এই আপেল হচ্ছে আরেকটা বস্তু। এই দুইটা বস্তু কেন আপেল এখানে আসতেছে? কারণ এই দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। জাস্ট পৃথিবী অনেক ভারী হওয়ার কারণে পৃথিবী যাচ্ছে না, আপেল চলে আসতেছে। কথাটা বুঝতে পারছো? এই যে দুইটা বস্তু, একটা বস্তু আর একটা বস্তু, এদের মধ্যবর্তী যে আকর্ষণটা, এইটাকেই নিউটন নাম দিচ্ছে হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের সৌরজগতের, ধরো এই হচ্ছে এখন সূর্য আর এই হচ্ছে ধরো পৃথিবী। এখন এইটাও কিন্তু মহাবিশ্বের একটা বস্তু, এটাও আর একটা বস্তু, পৃথিবী একটা বস্তু হিসেবে কাজ করতেছে। সূর্য একটা বস্তু, পৃথিবী একটা বস্তু। সূর্যও কিন্তু পৃথিবীকে টানতেছে বা পৃথিবী সূর্যকে টানতেছে। এখন সূর্যকে টানার মতন শক্তি বা এত ভারী তো পৃথিবী না, পৃথিবী সূর্যের তুলনায় খুবই ছোট। এই কারণে নর্মালি যদি সুযোগ থাকতো পৃথিবী সূর্যের দিকে চলে যেত। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমরা তো দেখো না যে সূর্য পৃথিবীর কাছে লেগে যাচ্ছে, এটা তোমরা দেখো না। এখানে আরো অনেক ব্যাপার আছে, কারণ এখানে হচ্ছে এরকম বৃত্তাকার পথে ঘোরে, তো এখানে কেন্দ্রমুখী বলের কারণে একটা বাইরের দিকে বল কাজ করে, ওইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আর সূর্যের আর পৃথিবীর মধ্যবর্তী কাজ করেছে মহাকর্ষ বল। এই দুইটা বল একটা একটাকে এভাবে ব্যালেন্স করে দেয়, তারপরে এভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এখন যে কথাগুলো বললাম এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক, এগুলো পরবর্তী লেভেলের কনসেপ্ট। খালি এখন একটু জেনে রাখো যে সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী
একটা বল কাজ করবে, কারণ এটা নিউটন বলছে কি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু নিলেই ওরা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। তো এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এই নেন দুইটা বস্তু আকর্ষণ করে দেখান, দেখো আকর্ষণ করতেছে না, আমি যদি ছেড়ে দিই নিচে পড়বে। এর কারণটা হচ্ছে কি, এর কারণ হচ্ছে এই যে রিমোটটা যে নিলাম, ধরো এটা হচ্ছে রিমোট আর এই হচ্ছে ফোনের কভার, দুইটারই ভর খুবই কম পৃথিবীর তুলনায়। কারণ নিচে আবার কি আছে, নিচে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ মানে কি যে আমাদের বড় পৃথিবীটা আছে। এখন পৃথিবী এটাকে এত জোরেই টানবে যে ও খালি পৃথিবীটাতেই চলে যাবে, আর এই ফোনের বা রিমোটটাও ঠিক একইভাবে পৃথিবীতেই আকৃষ্ট হবে। এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা সেটা আমরা দেখতে পারবো না, বুঝে গেছে? বা কোনো কিছু আমাদের চোখে আসবে না যে ওরা একে অপরকে আকর্ষণ করতেছে, কারণ তখন এই যে ওই ধরো ফোনের কভার আর পৃথিবী, এই যে একটা বস্তু, আর ওই যে রিমোট আর পৃথিবী হচ্ছে একটা বস্তু, এদের মধ্যবর্তী মহাকর্ষ বল আর এদের মধ্যবর্তী মহাকর্ষ বলটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ হচ্ছে পৃথিবীর ভরটা অনেক বেশি, তার মানে মহাকর্ষের ক্ষেত্রে ভর অনেক বড় একটা ফ্যাক্ট হয়। তো এই জিনিসটা আর কি নিউটন বলছিলাম, বুঝে গেছে? এখন হচ্ছে আমরা দেখো এই নিউটনের মহাকর্ষ সূত্রটা একটু দেখে আসি। তো দেখো নিউটনের যে মহাকর্ষ সূত্রটা আছে, তোমরা যদি এটা বুঝতে চাও তাহলে তোমরা ইমাজিন করবা কি জানো, পৃথিবীর মধ্যে ইমাজিন করো না, তোমরা মহাবিশ্বে চলে যাও, চিন্তা করতে পারো এটা মঙ্গল গ্রহ আর এটা হচ্ছে ধরো আর একটা কোনো উপগ্রহ হতে পারে। মঙ্গলের তো উপগ্রহ আছে তাই না, দুইটা মনে হয়, ভুলে গেছি আমি। এটা ঠিক আছে, এরকম মহাজাগতিক বস্তু নিয়ে চিন্তা করলে বেশি বেটার হবে তোমাদের। পৃথিবীর মধ্যে তুমি যদি চিন্তা করো যে এদের মধ্যবর্তী মহাকর্ষ বল চিন্তা করবা, তাহলে তোমাদের বুঝতে কঠিন হবে। তো চিন্তা করবা যে পুরো বাইরে চলে গেছে, হইতে পারে পৃথিবী মঙ্গল গ্রহ অথবা মঙ্গল গ্রহ বা তার উপগ্রহ, মহাজাগতিক বস্তু নিয়ে চিন্তা করো তাহলে বেটার হবে। তো নিউটন এই কথাটা বলছে যে তোমাদের কাছে যদি দুইটা বস্তু থাকে, এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কি হবে জানো? এই আকর্ষণ বলটা এদের যে এই দূরত্ব না, এই সংযোগ রেখা বরাবর হবে। এখন কথা হচ্ছে দূরত্ব কিন্তু কম্পেয়ার করবে এই বস্তুর মাঝখান থেকে আর এই বস্তুর মাঝখান থেকে, এটা হচ্ছে তোমার দূরত্ব। আর এই আকর্ষণ বলটা এই রেখা বরাবর কাজ করবে, বুঝে গেছে? হয় এই বস্তুটা, ধরো এই বস্তুটার ভর অনেক বেশি, এই জন্য ক্যাপিটাল এম, আর এই বস্তুটার ভর অনেক কম, ছোট এম, তাহলে তোমরা কি দেখবা কি জানো, ছোট বস্তুটা এখানে চলে আসবে। আর যদি উল্টা ঘটনা ঘটে, এইটা ছোট এম আর এটা অনেক ভারী বস্তু, তাহলে তোমরা দেখবা কি ছোট বস্তুটা এদিকে চলে যাচ্ছে। বাট আসলে দুইটা কথাই একই, ভর এটা যদি হয় m1 আর এটা যদি হয় m2, তাহলে আমরা বলবো কি এই বস্তুটা ওকে আকর্ষণ করে, এটা যেমন সত্য কথা, আবার এই বস্তুটা এটাকে আকর্ষণ করে, এটাও সত্য কথা, দুইটা একই কথা। কারণ দুইটাই আসলে কি আকর্ষণ বল, আর এটাকে আমরা বলি মহাকর্ষ। মহাকর্ষের সংজ্ঞাটা কি, যদিও এখানে তোমাদের বইয়ে মহাকর্ষের সংজ্ঞাটা আর কিভাবে লেখা হয়েছিল না। মহাকর্ষের সংজ্ঞা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। একটু লিখে নিও, মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে কি মহাকর্ষ। আর এই মহাকর্ষ বলটা নির্ভর করবে কি ভরের উপর, দুইটা বস্তু যে থাকবে তাদের ভরের উপর, আর নির্ভর করবে এই দূরত্বের উপর। এই যে ধরো এই যে এখান থেকে যে এই দূরত্বটা, এটা যদি হয় ডি, কোনো কোনো জায়গায় ডি দেয়, কোনো কোনো জায়গায় স্মল আর দেয়, যেটা ইচ্ছে সেটা দাও, কোনো সমস্যা নেই। এই তোমাকে তিনটা জিনিস জানতে হবে, যে ভর আর দূরত্ব। তাহলে নিউটন বলছে কি জানো, নিউটন বলছে কি এই যে এই মহাকর্ষ বল তো হচ্ছে এফ দিয়ে প্রকাশ করি আমরা তাই না, ফোর্স। এই ফোর্সটা হবে কি জানো, ওই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি এরকম না, সমানুপাতিক মানে হচ্ছে এরকম, ভরের গুণফলের সমানুপাতিক। এবং এই যে দূরত্ব বাড়লে আকর্ষণটা কমে যাবে। দেখো তোমরা একটু চুম্বক দিয়ে কম্পেয়ার করো, ধরো এটা একটা চুম্বক আর এটা একটা চুম্বক, এরা একটা অপরকে আকর্ষণ করে। এখন তুমি এদের মধ্যবর্তী দূরত্ব বাড়াও, এদের আকর্ষণটা কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে এই ডিস্টেন্স বাড়লে এই ফোর্স কমে যায়, এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা অনেক বেশি হারে বেড়ে যায়, বেশি হারে কমে যায়, মানে ডিস্টেন্স বাড়লে আকর্ষণটা অনেক বেশি কমে যায়। এর জন্য আসলে শুধু ব্যস্তানুপাতিক না, এটা হয়ে যায় কি বর্গের ব্যস্তানুপাতিক। নিউটন এই কথাটাই আর কি বলছে, দেখো যে দুইটা বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল একটা সংযোজক রেখা বরাবর হবে,
দেখো অবশ্যই ধরো এই বস্তু আর এই বস্তুকে আকর্ষণ করতেছে, এই বস্তুটা কি এরকম তিরিং বিরিং বিরিং করতে করতে যাবে? এভাবে তো যাবে না, যাবে একদম স্ট্রেট লাইন। এইটাই হচ্ছে সংযোজক রেখা। এই আকর্ষণ বলটা কাজ করবে সংযোজক রেখা বরাবর, ঠিক আছে। আর এই বলটা নির্ভর করবে কি ওদের ভরের গুণফলের সমানুপাতিক এটার উপর, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে কি 1/d², এটা 1 বাই যেটা ব্যস্তানুপাতিক, তো বর্গের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/d²। এটা হচ্ছে নিউটনের সূত্র যে মহাবিশ্বের প্রতিটি ভর যুক্ত, অবশ্যই ভর থাকতে হবে, ভর নাই মানে তো বস্তুটাই নাই, অদৃশ্য, একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। এই যে কেন্দ্রের, এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রকে তুমি যোগ করে দিবা, এই রেখা বরাবর আকর্ষণ বলটা কাজ করবে। আর এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তোমাদের বই গুণফল কথাটা লিখতে ভুলে গেছে, লেখা আছে ভরের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক হবে আসলে, দুটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা তো এইটাকে এই দুইটা আলাদা আলাদা ভাবে না লিখে দুইটাকে আসলে এভাবে লেখা হয়, একসাথে আসলে সূত্রটা দাঁড়ায় এরকম। এই যে এটা F প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই d²। দেখো এই যে F এটা কি ভগ্নাংশের নিচে d², তাহলে আমরা বলি কি বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর দেখো এই যে বল এটা কি ভগ্নাংশ উপরে যারা থাকবে তারা হয় সবসময় সমানুপাতিক, বুঝে গেছে? বল ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো তোমাদেরকে আমি তো বলছিলাম যে দেখো সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে আমাদের একটা ধ্রুবক লাগে। তো আমি যদি ইকুয়াল চিহ্ন দিই বা সমান চিহ্ন দিই, তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন জায়গায় যদি ইকুয়াল চিহ্ন দিই, তাহলে আমাদের এখানে একটা ধ্রুবক আসবে, আর এই ধ্রুবকটাকে আমরা বলি ক্যাপিটাল জি। অবশ্যই ক্যাপিটাল জি বলি না, আমি জাস্ট লেখার জন্য বললাম। এটাকে আমরা বলি কি সমানুপাতিক ধ্রুবক, অথবা এখানে আমরা বলি কি মহাকর্ষীয় ধ্রুবক, যেহেতু মহাকর্ষ বলের সূত্র থেকে আসছে তো জন্য মহাকর্ষীয় ধ্রুবক। আর এটা হবে কি m1 m2 ডিভাইডেড বাই d²। এইটাই হচ্ছে নিউটনের ফেমাস মহাকর্ষ বলের সূত্র। তোমরা আই হোপ কোথাও না কোথাও এর আগে এই জিনিসটা দেখছো। বর্তমানে তো হচ্ছে তোমার ফেসবুকে অনেক মিম দেখো, ওই মিমের মধ্যেও এসব সূত্র নিয়ে কিন্তু অনেক ফান করা হয়, বুঝে গেছে? তো এই হচ্ছে নিউটনের সূত্রটা। এখানে জি হচ্ছে কি বলতো, জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। তো এটার মান 6.67 ইন্টু 10⁻⁻11। আর এককটা লিখতে হবে। এখন দেখো এই মানটা, এটা কিন্তু একটা সার্বজনীন ধ্রুবক, মানে সার্বজনীন কথাটা তোমরা এখন আবার বুঝছো কিনা, দুনিয়া উল্টাই গেলেও এই মানটা চেঞ্জ হবে না। জি ক্যাপিটাল জি মানে এটাই, ক্যাপিটাল জির ভ্যালুটা হচ্ছে এটাই। একক লিখি না এখনো, এককটা কিভাবে লিখবা দেখো। এককটা তুমি কার একক লিখতে চাচ্ছ? ক্যাপিটাল জি, এটা একটু রাফ, ঠিক আছে, এই জন্য লাল কালিতে দেখি। ক্যাপিটাল জি দেখো তো এই ফর্মুলা থেকে কি লেখা যায়, এই d² যদি এইখানে চলে আসে, তাহলে নিচ থেকে আসলে এখানে উপরে গুণ হবে f d²। আর এই যে জি m1 m2টা কি হবে, এই পাশে বাম পাশে চলে গেলে ভাগ আকারে যাবে, কারণ উপর ছিল এখন নিচে চলে যাবে এটা। তাহলে জি ইকুয়ালটা হচ্ছে এটা দাঁড়ায়। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে না, জাস্ট একক লেখার জন্য আমি বলতেছি। এখন আমাকে বলো বলের একক কি? নিউটন। ডি মানে কি বোঝায়? দূরত্ব, ডিস্টেন্স। দূরত্বের একক কি? মিটার। যেহেতু d² আছে তার মানে এখানে বলছে কি মিটার স্কয়ার। ভগ্নাংশের নিচে আছে কি ভর, দুইটা ভরের গুণফল। m1 এর একক কি? কেজি। m2 এর একক কি? কেজি। ভরের একক তো কেজি হয়, এস একক একক, তো কেজি ইন্টু কেজি কে আমরা লিখতে পারি কেজি স্কয়ার। তাহলে এটাকে দেখো আমরা যদি এভাবে ভালোভাবে লিখি নিউটন মিটার স্কয়ার, এটাকে যদি ভগ্নাংশের উপরে লিখি তাহলে আমাদের লিখতে হবে পাওয়ার -2 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটাই হচ্ছে এইটার একক, জি এর একক, বুঝে গেছে? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর আরেকটা কথা আবার বলে রাখি, তোমাদেরকে এরকম যদি দুইটা বস্তু দেওয়া থাকে, এদের মধ্যবর্তী মহাকর্ষ বল, ভর তো লাগবেই, এই হচ্ছে m1 m2, আর দূরত্ব কোনটা? দূরত্ব কিন্তু এইটা না, এতটুকুটা না, দূরত্ব নিতে হবে একদম কেন্দ্র থেকে, ঠিক আছে?
এই যে একে অপরের কেন্দ্রের সংযোগ রেখা, তো এই জন্য কেন্দ্র থেকে নিবা। এটাকে যদি বলা মানে ভার কেন্দ্র থেকে নিতে হয়, তোমরা এখনো ভার কেন্দ্রটা বুঝবা না, তো জাস্ট কেন্দ্র থেকে দূরত্ব নিবা। এই টোটালটা হচ্ছে তোমার ডিস্টেন্স। আর এটা হচ্ছে আমাদের সেই নিউটনের মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষের এখন যে কনসেপ্টটা আরেকটু বলে রাখি ম্যাথ করার আগে, এখন একটা ম্যাথ করব, ওই ম্যাথের আগে এই কনসেপ্টটা বলে রাখাটা বেশি ভালো হবে। এটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে তোমার কাছে পৃথিবী, ঠিক আছে? এখন হচ্ছে এই হচ্ছে একটা বস্তু। এখন এদের মধ্যবর্তী যেই মহাকর্ষ বলটা আছে সেটা তোমাকে বের করতে হবে। তো তোমাকে অবশ্যই পৃথিবীর ভর জানতে হবে। কি জানতে হবে? পৃথিবীর ভর। আর পৃথিবী যেহেতু গোলাকার, তাহলে পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে। হ্যাঁ, পৃথিবী একদম সুষম গোলাকার না, কমলা লেবুর মতন চ্যাপ্টা, তোমরা ছোটকালে পড়ছো। বাট তারপর আমরা ধরে নিই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তো ধরলাম হচ্ছে আর, এই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা। তো আর এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম। এটা হচ্ছে কি ভর, ঠিক আছে? এই হচ্ছে দুইটা বস্তুর ভর। এখন এদের মধ্যবর্তী মহাকর্ষ বল তোমাকে বের করতে হলে, মানে পৃথিবী আর অন্য কোনো বস্তুর মহাকর্ষ বল তোমাকে বের করতে হলে, মহাকর্ষ বল মানে কি আমাদের এফ। এফ ইকুয়াল টু কি আসবে বলতো? জি আসবে, দুইটা ভরের গুণফল। তো এখানে একটা ভর যেহেতু ক্যাপিটাল এম আর একটা ভর যেহেতু স্মল এম, তুমি M1 M2 দিতে পারতা, কিন্তু সমস্যা নাই, আমি দিচ্ছি ক্যাপিটাল এম আর স্মল এম, তাহলে ভরের গুণফল লাগবে। তো ভরের গুণফল হিসেবে এই যে তাহলে এই যে একটা বস্তুর ভর আর হচ্ছে আরেকটা বস্তুর ভর হয়ে গেল। আর তোমার কাছে লাগবে দূরত্ব। দূরত্ব বলতে কি? বস্তু দুটার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী। তো পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটুকু জানতে হবে। এই যে এইটা, এইখান থেকে এই ডিস্টেন্সটুকু, এইটা হচ্ছে তোমার ডি। বুঝা গেছে? তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে এই বস্তুটা মাটি থেকে কত উপরে আছে, হাইটটা জানতে হবে। তার মানে এখানে তুমি যদি হাইটটুকু জানো তাহলেই হয়ে যাবে। দেখো ডি, ডি এর ভ্যালুটা তুমি কিভাবে বের করতে পারবা? পৃথিবীর ব্যাসার্ধ প্লাস উচ্চতা। বুঝা গেছে? তাহলে তুমি এখানে ডি এর মানটা তাহলে বসে দিবা, যে পৃথিবী এই যে জি এর মান বসে দিবা 6.67 ইনটু 10⁻11 যেটা, ওটা বসে দিবা। পৃথিবীর ভর বসাবা, বস্তুটার ভর সেটা বসাবা, আর কত দূরত্বে আছে সেটা তোমাকে বসাতে হবে এই আর আর এইচ এর মাধ্যমে। ঠিক আছে? এটা দেখতে কেমন হবে? এরকম হবে। আর মানে ডি স্কয়ার মানে কি? ডি মানে তো আর প্লাস এইচ, এইচ হোল স্কয়ার। ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট তোমাকে সবসময় মনে রাখবা যে তোমার ডি মানে কি? কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? এখন ধরো, এখন ধরো পৃথিবী এটা, ঠিক আছে, আর বস্তু আছে এইখানে। এখন তুমি তো জানো পৃথিবী অনেক বড়, পৃথিবী তো অনেক বড়। ধরো আমি পৃথিবীতে দাঁড়ায় আছি, তো পৃথিবীর কিন্তু অনেক গোলাকার, আর পৃথিবীর সাইজ আর আমার সাইজ তো সেম না, অনেক অনেক তফাৎ। তো এখন দেখো বস্তুর কেন্দ্রটা এখানে আর পৃথিবীর কেন্দ্রটা এখানে, ওই আবার একই, দেখো ক্যাপিটাল এম স্মল এম। তো এখন মধ্যবর্তী দূরত্বটা কত হবে দেখো তো? এটাই না? হ্যাঁ, বস্তুটার হাইটটা আছে একটু না একটু, তো মাটি থেকে একটু উপরেও তো আছে, তাই না? এই যে ধরো বস্তুটা এরকম, কোথায় দেখে এই যে, তাহলে আমাদের কেন্দ্র থেকে নিতে হবে, তার মানে মাটির একটু উপর থেকে নিতে হবে, আর পুরো ব্যাসার্ধ নিতে হবে পৃথিবীর। বিষয়টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা অনেক বড়, পৃথিবীর ব্যাসার্ধের মানটা হচ্ছে এত, 6400, 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার কিন্তু কম না, অনেক। আর তোমার হাইট কতই বা? তুমি তো 2 মিটারও তো না, 2 মিটার বা এরকম হবা খুব বেশি হলে। তো তোমার মাঝখানের হাইট আবার কত হবে? সাপোজ ধরো আমি খালি একটা বই নিচ্ছি, ঠিক আছে, তোমাদের স্কুল ম্যাথমেটিক্স বইটা নিচ্ছি, এই বইটা পৃথিবীতে আমি রেখে দিচ্ছি মাটিতে। পৃথিবীর হাইট কোথায়? বইটার মধ্যবিন্দু কোথায়? বন্ধবিন্দু এটা না? এটা কয়েক সেন্টিমিটার। এই 6400 কিলোমিটারের কাছে ধরো এই 2-3 সেন্টিমিটার কোনো ফ্যাক্ট হইলো? কোনো ফ্যাক্টই না। এই জন্য আমরা এটা কনসিডারই করি না। আমরা তখন চিন্তা করি পৃথিবীতে থাকলে এই দূরত্বটা তখন হয়ে যাবে, এই যে এই বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্বটা, তখন পৃথিবীর ব্যাসার্ধটাই চিন্তা করি। এটা কি কি চিন্তা করি? পৃথিবীর ব্যাসার্ধটাই। বুঝা গেছে? তখন আমরা সূত্রটা এইভাবে লিখি, তাহলে জি ইকুয়াল টু জি, সরি এফ ইকুয়াল টু জি এম এম আর স্কোয়ার। বুঝা গেছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা একটা ম্যাথ করব। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে রাখা, পৃথিবী পৃষ্ঠ মানে তো বুঝো মাটিতে রাখা আছে, তাই তো? তো তোমরা একটু চিন্তা করো, ইমাজিন করার চেষ্টা করো, এই হচ্ছে পৃথিবী এত বড়, আর পৃষ্ঠ মানে যে এখানে রাখা একটা বস্তু। পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু কত বলে আকর্ষণ করে?
পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করে। তো এইটা হচ্ছে কি মহাকর্ষ বল। দুইটা বস্তুর মধ্যবর্তী যে বলটা সেটা হচ্ছে কি বলতো মহাকর্ষ বল। তো এখানে আমি একটা কথা একটু ক্লিয়ার করবো, আগে একটু ম্যাথটা করে নিই তারপর আমি ক্লিয়ার করি যে পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটা বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করে। যেহেতু পৃথিবী আর বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল এটি হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। তো এখন এটার জন্য এই যে পৃথিবীর উপর রাখা বস্তুটার ভর তোমাকে জানতে হবে স্মল এম, পৃথিবীর ভরটা জানতে হবে ক্যাপিটাল এম। তুমি চাইলে এটাকে m1 m2 লিখতে পারো। আর জানতে হবে কি ওদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব এই যে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটা, এটা এটা কি পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যায় না? পৃথিবীর ব্যাসার্ধ। এই তিনটা ডাটা তোমাকে জানতে হবে। এখন দেখো তোমাকে তিনটা ডাটা দিয়ে দিচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের বস্তু, অর্থাৎ এখানে দেখো বস্তুর ভর স্মল এম 1 কেজি। এরপর দেখো পৃথিবীর ভর ব্র্যাকেটে দেওয়া অর্থাৎ ক্যাপিটাল এম, তাই না? পৃথিবীর ভর ক্যাপিটাল এম 6 ইন্টু 10⁻24 কেজি। দেখছো কত বড়? এই 6 ইন্টু 10⁻24 কিন্তু অনেক ভারী। মানে তুমি ইমাজিন করতে পারতেছো কিনা আমাকে বল, এটা কত বিলিয়ন ট্রিলিয়ন কত হয় বল, মানে পারলে আমাকে জানাও, ঠিক আছে? আর দেখো ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ? পৃথিবীর ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ দিচ্ছে কেন? এখানে পৃথিবীর ব্যাসার্ধটাই হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হয়ে গেছে ডি। পৃথিবীর ব্যাসার্ধ আর এটা হয়ে গেছে কি 6 ইন্টু 10⁻6 মিটার, ঠিক আছে? এখানে ব্যাসার্ধটা আসলে 6.4 ইন্টু 10⁻6, এটা হচ্ছে এক্সাক্ট মান। এটা তোমাদের বইয়ে এটা দিছে দেখে এটাই দিছি, বাট এক্স্যাক্টলি পৃথিবীরটা হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। আচ্ছা, ব্যাপার না। তো এখন তাহলে এই বস্তুটা পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? এখন দেখো কথাটা এমন হচ্ছে না বস্তুটা পৃথিবীকে টান দিচ্ছে। বিষয়টা হচ্ছে আকর্ষণ বল হচ্ছে এমন একটা জিনিস, ধরো এদের মধ্যবর্তী কি কাজ করতেছে? আকর্ষণ কাজ করতেছে, তাই না? আকর্ষণ কথাটাকে ধরো এদের মধ্যবর্তী আকর্ষণ বলে মান এফ। তো তুমি এটা বলতে পারো যে এই বস্তুটা এফ বলে ওকে টানতেছে, এটা সত্য কথা। ঠিক একই ভাবে তুমি এটা বলতে পারো এই বস্তুটা এফ বলে এটাকে টানতেছে। আকর্ষণ মানে কি দুইটা লেগে যাবে। এখন কে কাকে টানতেছে ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করবে না। এই কারণে বাস্তবিকভাবে আমরা দেখবো কি বস্তুটা পৃথিবীর দিকে চলে যাচ্ছে। বাট তুমি যদি উল্টা বলো যে না পৃথিবী বস্তুটাকে টেনে নিচ্ছে, পৃথিবী বস্তুটাকে টেনে নিচ্ছে, এটা চিন্তা করো, ভুল হবে না। ওইটাই আর কি বলছে যে বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। তো ওইটাই কি দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ হচ্ছে মহাকর্ষ। তাহলে আমরা কি বের করবো এখন? এই এফ মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে কি নিউটনের সেই জি, দুইটা বস্তুর ভরের গুণফল আর দূরত্ব। দূরত্ব এখানে হচ্ছে আমাদের ব্যাসার্ধটাই দূরত্ব হিসেবে কাজ করবে। তাহলে ব্যাসার্ধ স্কোয়ার, এটা কত আসে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু ক্যাপিটাল এম এর মান বসাই দাও। পৃথিবীর ভর কত দিচ্ছে তারা? 6 ইন্টু 10⁻24 ইন্টু, আর ব্যাসার্ধ কত? 6 ইন্টু 10⁻6। আর হচ্ছে সরি ব্যাসার্ধ কেন আসবে এখানে? ওই বস্তু আর একটা বস্তুর ভর না সেটা, সরি আর একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি, এই হচ্ছে 1 কেজি। আর এখন হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার 6 ইন্টু 10⁻6, ঠিক আছে? এই টোটাল জিনিসটা আমাদের কি আসবে বলতো? টোটাল জিনিসটা আমাদের আসবে নিউটন। তো তোমরা যখন এরকম ম্যাথ করবা, তোমরা যখন ডাটা উঠাবা, এই যে m ইকুয়াল টু 1 কেজি, ক্যাপিটাল M ইকুয়াল টু এত, এইখানে অবশ্যই একক লিখবা। এখানে কি করবা? একক লিখবা। আর ক্যালকুলেশনের টাইমে তুমি একক না লিখলেও চলবে, বাট এখানে একক দেওয়াটা অনেক টিচার পছন্দ করে। বাট বারবার এরকম একক লিখলে মানে তোমাদেরই ঝামেলা হবে। তো এর জন্য তুমি এইখানে একক দেখাবা, এইখানে হিসাবের সময় তুমি এককটা দেখাবা না, বাট ফাইনাল অ্যান্সারটার সময় দেখো আমি কি বের করছি, এফ না? বলের একক দেখো, এই যে টোটালে ক্যালকুলেশন করতে বলই আসবে, এই জন্য নিউটন। এখন এটা ক্যালকুলেটরে হিসাব করে যা আসবে এই হিসাবটা তোমরা বের করবা, এত নিউটন। আচ্ছা, তো যে জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নাই সেটা হচ্ছে অভিকর্ষ। এটা তোমাদেরকে না দেওয়া থাকলেও জানতে হবে। আমরা এখন মহাকর্ষের ডেফিনেশনটা আমি মুখে বুঝলাম, এখন লিখে দিচ্ছি যে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ। এটা হইতে পারে ধরো হচ্ছে চাঁদ, আর এটা হইতে পারে হচ্ছে তোমার পৃথিবী, তাই তো? আবার হইতে পারে তোমার হচ্ছে মঙ্গল গ্রহ, আর হচ্ছে ধরো আরেকটা গ্রহ বৃহস্পতি গ্রহ। এরকম মহাবিশ্বের যে কোনো দুটা মধ্যবর্তী যে আকর্ষণ বলটা কাজ করবে সংযোগ রেখা বরাবর, এই বলগুলোকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? এখন ধরো পৃথিবীতে একটা বস্তুকে, পৃথিবীর উপরে একটা বস্তু আছে,
এটা পৃথিবীও একটা বস্তু, এটাও একটা বস্তু। এই বলটাকে আমরা কি বলবো বলতো? এই বলটাকে আমরা বলি কি? মহাকর্ষ বল, তাই না? একদম এই যে এই কেন্দ্র থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত। বাট এটা মহাকর্ষ বল, ঠিক আছে, এটা মহাকর্ষ বলে ভুল হবে না। বাট এটাকে আমরা আলাদাভাবে, এটা যেহেতু পৃথিবী, এটাকে আমরা আলাদাভাবে কি বলি জানো? এটাকে আমরা বলি অভিকর্ষ বল। অভিকর্ষ বল। আসলে অভিকর্ষ বল কিছু না, মহাকর্ষ বলটাই জাস্ট ওই যে মহাকর্ষ হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল, সূর্য, অন্যান্য গ্রহ, ওইগুলো মহাকর্ষ বল। বাট পৃথিবী থাকবে, মানে ওই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা হবে পৃথিবী, আর একটা হবে অন্য কোনো বস্তু। যেমন এই যে ঘটনা, পৃথিবী ধরো হচ্ছে যে এই মার্কারটাকে টান দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বল বলা যায়, মহাকর্ষ বলও বলা যায়। বাট পৃথিবী, যে দুইটা বস্তুর যে কোনো একটা যদি পৃথিবী হয় তাহলে বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে, যে পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে। এটাকে আরেকটা বলা হয় যে মধ্যাকর্ষণ বল। বুঝে গেছে? মধ্যাকর্ষণ বল, বা আরেকটা বলা হয় ইংলিশে গ্র্যাভিটি বলা হয়। গ্র্যাভিটির কারণে আমরা হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যেতে পারতেছি না, পৃথিবী আমাদেরকে টানতেছে। এই যে পৃথিবী আর অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই যে আমরা কেন মাটিতে দাঁড়ায় আছি, আমরা কেন উপরে উঠতে পারতেছি না বলতো? লাফ দিলে মাটির একটু উপরে উঠে আবার নিচে নেমে যাচ্ছি কেন? কারণ পৃথিবী টানতেছে। পৃথিবীর টান মানে কি? বল। পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে। যেহেতু আমি আর পৃথিবী, এই যে কোনো একটা বস্তু তো আমি, আর একটা বস্তু পৃথিবী, তো ওইটাকে আমরা বলি অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণে আমরা পৃথিবীর মায়া ছেড়ে লাফ দিয়ে চলে যেতে পারি না। তো মহাকর্ষ বলের ক্ষেত্রে তো আমরা তো জানি ফর্মুলা হচ্ছে এরকম, G m1 m2 d²। এইটাও সেম ফর্মুলাই হবে, জাস্ট একটা হবে পৃথিবীর ভর, আর একটা হবে একটা অন্য কোনো বস্তুর ভর। পৃথিবীর থেকে অন্য কোনো বস্তু ভর অবশ্যই একটু কম হওয়া উচিত যদি পৃথিবীর মধ্যে কনসিডার করি আমরা। ধরো পৃথিবী আর মার্কার, পৃথিবী আর বই, তাই না? আর হবে কি ওদের দূরত্ব, আর দূরত্বটা কিভাবে নিতে হবে? এই যে পৃথিবীর ব্যাসার্ধটা তো আসবেই, আর কত উপরে আছে সেটাও চিন্তা করতে হবে, এইচ। এই হচ্ছে টোটাল দূরত্বটা না, ডি। তার মানে ডি হচ্ছে সবসময় আর প্লাস এইচ। আর এইচ এর মান যদি জিরো হয়, অর্থাৎ এইচ এর মান জিরো মানে কি জানো? এইচ এর মান জিরো এই কথাটা মানে কি? বস্তুটা পৃথিবীতে লেগে আছে, মানে ভূপৃষ্ঠে আছে, উচ্চতায় নাই। তাহলে তখন এই কেসে ডি ইকুয়ালস হবে পৃথিবীর ব্যাসার্ধটাই। বুঝে গেছে? ডি হিসেবে এটাও ইউজ হতে পারে, এটাও ইউজ হবে। উচ্চতায় উঠলে তাহলে এইচ এর মান আছে, ভূপৃষ্ঠে থাকলে এইচ এর মান নাই। এই হচ্ছে মহাকর্ষ বলের জন্য এইভাবে লিখি, অভিকর্ষ বলের জন্য আমরা এটা এইভাবে লিখি। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, না বুঝলে অবশ্যই জানাবে। দেখো এখন হচ্ছে আমরা ওজন সম্পর্কে জানবো। তো আমরা দোকানে গেলে মাঝে মাঝে বলি যে আহ, আমাকে এটা দেন 2 কেজি। তো অনেকে বলে কি ওজন মাপতেছি 2 কেজি হয়েছে, বাট ওজন আর কেজি, ওজন বলে একক বলা হচ্ছে 2 কেজি, এটা ঠিক না। আসলে আমরা কোনো বস্তুর এটা ওজন মাপি না, আমরা ওইটা ভর মাপি। ওইটা কি মাপি? ভর মাপি। বুঝে গেছে? তো তোমাকে যদি, এটা তোমাদের খুব কমন কোশ্চেন না যে তোমার ওয়েট কত, বাংলায় লেখো তোমার ওজন কত। ইংলিশে ওয়েট বলো, তারপর বাংলায় বলো হচ্ছে ওজন। বাট ওজন না, তোমরা আসলে এটা ভর বলো তোমার, তাই তো? আসলে ওজন হচ্ছে কি? ওজন হচ্ছে এক প্রকার বল। ওজন হচ্ছে বল, আর ভর কথাটা হচ্ছে কি? ভর টোটালি আলাদা। ভর হচ্ছে একটা বস্তুর মোট পদার্থের পরিমাণ। তো এটা একটু দেখো আলাদা করে দেওয়া হচ্ছে যে ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, সেটা হচ্ছে ওজন। এখন মাত্র বলে যে ভাই মাত্রই তো শিখলাম যে পৃথিবী ধরেন যে এই বস্তুটাকে কি করতেছে? আকর্ষণ করে। হ্যাঁ, তো পৃথিবী আর অন্য কোনো বস্তু যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলি? অভিকর্ষ। সেটা আমরা কি বলি? অভিকর্ষ। আবার এখানে বলা হচ্ছে পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। হ্যাঁ, দুইটাই সেম, দুইটা একই জিনিস। ওজন আর অভিকর্ষ এখানে একই জিনিস। বাট এটা যে ওজন আর ভর এক জিনিস না। ওজন অভিকর্ষ একই জিনিস, বাট ওজন আর ভর এক জিনিস না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখো যে কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে আমরা ওই বস্তুর ওজন বলি। ওই বস্তুর ওজন বলি। ওজন ভর নয়, ওজন হচ্ছে বল। ওজন হচ্ছে বল, যে বললাম না অভিকর্ষ বল। ওজন হচ্ছে এক প্রকার বল, আর ভর হচ্ছে কি? কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। তো এখন ওজন যেহেতু একটা বল, তো চলো এখন আমরা একটু ওজন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখো এখন আমরা অভিকর্ষ স্তর সম্পর্কে জানবো। তো মাত্র তোমরা বলতে পারো যে ভাইয়া মাত্র বললেন যে ওজন সম্পর্কে জানবো, আর এখন বলতেছেন অভিকর্ষ স্তর সম্পর্কে জানবো। বিষয়টা হচ্ছে কি, এই টপিকটা মনে করতে বুঝতে হলে আমাদেরকে একজনকে মনে করতে হবে। কাকে মনে করতে হবে? আমাদেরকে মনে করতে হবে যে গ্যালিলিওকে। উনি একটা কথা বলছিলেন যে, আজকে শুরুতেও তোমাদেরকে বলছি যে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন একটা নির্দিষ্ট ত্বরণে নিচে নামে। এই ত্বরণটা থাকে দেখে উপর থেকে বস্তুটা নিচে নামতেছে।
না হলে হয় বস্তুটা উপরে ঝুলে থাকতো, না হয় বস্তুটা সমবেগে নামতো। বুঝতে পারছো? কারণ ত্বরণ আমরা তো জানি, ত্বরণ থাকা মানে কি বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ নাই এই কথাটা মানে কি বেগ নাই, বেগ বৃদ্ধি নাই বা পরিবর্তনটা হচ্ছে না, এই দুটো কথা বুঝায়। তো অভিকর্ষ ত্বরণ আসলে কি? অভিকর্ষ ত্বরণটা হচ্ছে ওই যে গ্যালিলিও যে ত্বরণটার কথা বলছিল যে উপর থেকে একটা বস্তুকে ছাড়লে একটা নির্দিষ্ট বেগ বৃদ্ধি হইতেই থাকে, একটা নির্দিষ্ট বেগ বৃদ্ধি হইতেই থাকে, অর্থাৎ একটা ত্বরণ নিয়ে নিচে নামে, এই ত্বরণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে, তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি, এটা হবে কি ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু। এখানে মুক্তভাবে কেন বলা হচ্ছে জানো? অভিকর্ষ ত্বরণ তুমি এই যে এখন পাবা, যদি এখনো বাতাসের বাধা টাধা আছে, একদম বাতাসের বাধা থাকা যাবে না, একদমই কি থাকা যাবে না, বাতাসের বাধা, কোনো আউল ফাউল বাধা থাকা যাবে না। বুঝতে পারছো? তো এটা নিয়ে একটা কথা আছে, গ্যালিলিও এটা বলছিল যে দুইটা ভিন্ন ভরের বস্তু একই সময়ে মাটিতে পড়ে, ওইটা আবার পরন্ত বস্তুর কনসেপ্ট, এটা আবার তোমাদের বই এখানে নাই। তো যাই হোক, এখন খালি একটা দেখো, এই যে এখন অভিকর্ষ ত্বরণটা কাজ করবে যদি এখানেও বাতাসের বাধা আছে, আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে বাতাসের বাধাটা নাই। এই যে ছাড়বো, এই যে ওর যে কি হবে বলতো, ত্বরণ হবে। আর এখন আমি কি করলাম, ফিক্কা মারলাম, এই দুটো আলাদা কথা। এটাকে আমরা বলি কি মুক্তভাবে পরন্ত, এইটা নিয়ে আর কি ডিল করা হয়েছে। এখন তুমি যদি নিক্ষেপ করো জোরে, এখন এক একজন এক একভাবে নিক্ষেপ করবে, কেউ জোরে মারবে তাহলে ওর ত্বরণ বেশি স্পিডে আগাবে, আর কেউ ধরো একটু উইক দুর্বল, ও আস্ত ফিক্কা মারবে, ওর ত্বরণ অন্যভাবে আগাবে। বাট আমাদের ওরকম ফিক্কা মারামারি কিছু না, আমাদের বলতে হবে মুক্তভাবে পরন্ত। এই যে ছিল একটা বস্তুকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, কি করা হবে, ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ আদি বেগ জিরো হবে। এই যে আদি বেগ কত, জিরো, এরপর আর কি বেগ বৃদ্ধি পাবে। বুঝা গেছে? শুরুতেই আমি বেগ দিয়ে নিক্ষেপ করবো না। আচ্ছা, তো ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর পরন্ত কোনো বস্তুর কি হবে বলতো, অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। দেখো, তোমাদেরকে এই চ্যাপ্টার শেখানোর আগে সেই গতি নিয়ে শিখেছি আমি, এরপর বলের কনসেপ্ট দিচ্ছিলাম। এই হচ্ছে ধরো পৃথিবী, এই হচ্ছে একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে। এখন তুমি তো জানো এই বস্তুটাকে পৃথিবী কি করতেছে, আকর্ষণ করতেছে, এটাকে আমরা বলি অভিকর্ষ বল, এফ। এখন দেখো, বলের বেসিক সূত্রটা কি, বল মানে কি, হ্যাঁ এটা অভিকর্ষ বলের সূত্র হচ্ছে এটা, জি এম এম ডি স্কোয়ার, ঠিক আছে, ওটা অভিকর্ষ বল। বাট বলের বেসিক সূত্র হচ্ছে কি, ভর ইনটু ত্বরণ। মানে এই যে একটা বস্তু, এটা যদি একটা বস্তু হয়, এটাকে আমি যদি এই দিকে ফোর্স দেই, এই দিকে ধাক্কা দিচ্ছি, এই বস্তুটার ভর যদি হয় এম, তাহলে এই বস্তুটা এদিকে একটা ত্বরণ পাবে। কোন বস্তুটাই, যে স্মল এম ভরের বস্তুটা এদিকে একটা ত্বরণ পাবে। এই হচ্ছে কি, এই যে বস্তুটার ভর, এই হচ্ছে ত্বরণ। আর এটা, এই বলটা হচ্ছে কি বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে। এইখানেও সিনারিওটা সেম, এইখানে কত বল প্রয়োগ করা হচ্ছে, এই যে এই বলটা কোন ভরের বস্তুর উপরে, যে স্মল এম ভরের বস্তুটার উপর, তাহলে এই বস্তুটা একটা ত্বরণ কাজ করবে না এদিকে, অবশ্যই ত্বরণ কাজ করবে। ওই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা, সেটাকেই বলা হয় অভিকর্ষ ত্বরণ। বাট শর্ত হচ্ছে মুক্তভাবে পড়তে হবে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অভিকর্ষ বলের প্রভাবে বেগ বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি বলতো, আজও বেগ বৃদ্ধির হারকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণটা হচ্ছে কি আমরা জি স্মল জি এর মাধ্যমে প্রকাশ করি। স্মল, এই যে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে স্মল, এটাকে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করে থাকি। তো চলো আমরা একটু এই জিনিসটা দেখি, স্মল জি। তো মাত্রই আমরা দেখলাম যে অভিকর্ষ বলের কারণে হচ্ছে, যেহেতু আমাদের কি হবে বলতো অভিকর্ষ ত্বরণ, তো আমরা এখন এই অভিকর্ষ ত্বরণটা বের করার একটু কাহিনীগুলো দেখি যে কিভাবে বের করতে হয়। তো এটা দেখো, তার মানে এই হচ্ছে একটা যদি স্মল ভরের বস্তু হয়, স্মল এম ভরের বস্তু,
তার মানে পৃথিবী যেহেতু ওকে টানবে, এইদিকে একটা কে কাজ করবে, অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এই এম ভরের বস্তুর উপর এখানে একটা অভিকর্ষ ত্বরণটা কাজ করবে। তো এই যে বস্তুর ভর তুমি জানো, এই বস্তুর তুমি ত্বরণ তুমি জানো, তাহলে তুমি বলো তো এখানে এই বস্তুটার এই স্মল এম ভরের বস্তুর এম ভরের উপর প্রযুক্ত বল, এই বলটা কে প্রযুক্ত করতেছে? পৃথিবী। এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, পৃথিবী এই বলটা ওকে দিচ্ছে বা টানতেছে এদিকে, তাই না? বলের দিকটা তো এইদিকে। এই বলটা তাহলে কত হওয়া উচিত? যেহেতু তুমি বস্তুর ভর জানো আর এখানে স্মল জি নামে একটা জিনিস শিখছো, ত্বরণ, এটা হওয়া উচিত ক্যাপিটাল এফ ইকুয়াল টু কি হওয়া উচিত? বস্তুর ভর ইনটু ত্বরণ, বস্তুর ভর ইনটু ত্বরণ। বুঝা গেছে? আবার এইখান থেকে যেহেতু আমরা এফ বের করছি, এটা ভালো কথা। আবার আরেকটা ভাবে আমরা এফ বের করতে পারি যে পৃথিবীর ভর যদি হয় ক্যাপিটাল এম আর পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় ক্যাপিটাল আর, তাহলে দেখো এই বস্তুটা ধরো এখান থেকে যে এখানে আসছে এটা হচ্ছে এইচ উচ্চতায় আসছে, তাহলে ওদের মধ্যবর্তী দূরত্ব এখন এটা না? মধ্যবর্তী দূরত্ব যদি এই আর প্লাস এইচ হয়, তাহলে আমরা লিখতে পারি যে পৃথিবী ও বস্তুর আকর্ষণ বল, পৃথিবী ও বস্তুর আকর্ষণ বল, এটাও তো এফ আমাদের। এফ কেন? পৃথিবী আর যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল, এটা হচ্ছে আমাদের কি? অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। আর আমরা এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বের করতে পারি। এটা হচ্ছে কি, আমাদের মহাকর্ষীয় ধ্রুবক লাগবে, এই যে দুইটা বস্তু কাজ করতেছে তাদের ভরের গুণফল লাগবে, আর মধ্যবর্তী দূরত্বটুকু জানতে হবে। এখানে আমরা জানি ডি এর মানটা হচ্ছে আমাদের কত? পৃথিবীর ব্যাসার্ধ প্লাস ওই বস্তুটা কত উপরে আছে সেটা। তাহলে দেখো আমাদের ন্যাচারালি এই দুটো বল সেম না? তোমাদেরকে আমি বলছিলাম না মহাকর্ষ বল আর অভিকর্ষ বল দুটার সংখ্যা সেম না? মহাকর্ষ বল, অভিকর্ষ বল কি ছিল? অভিকর্ষ বল ছিল যে মহাবিশ্বের যে কোনো একটা বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী যে বলটা, পৃথিবী আর অন্য কোনো বস্তুর যে বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর ওজন কি ছিল? এই যে এটা কিন্তু আমরা ওজন লিখছি যে প্রযুক্ত বল এফ, এই এফটাকে, এটাকে আর এফ না লিখে আমরা ডাব্লিউ লিখি। কি লিখি? ডাব্লিউ। পৃথিবী যে বলে একটা বস্তুকে আকর্ষণ করে সেটা হচ্ছে এমজি, ওজন। এই ওজন আর অভিকর্ষ বলটা আসলে আমাদের কি হয়? সেম হয়। তাহলে আমরা লিখতে পারি যে এই অভিকর্ষ বল এফ ইকুয়াল টু আমাদের কি হয় বলতো? ডাব্লিউ হয়, ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে এফ ইকুয়াল টু কত লেখা যায়? দেখো জি এম এম আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কত আসছে দেখো তো? এই স্মল এম জি। বুঝা গেছে? এখন দেখো তো এই যে এই স্মল এম আর স্মল এমটা দুই পাশ থেকে কাটাকাটি যায়, বা তুমি দেখো এই পাশে পাঠায় দাও, ভাগ হয়ে যাবে, ভাগটা কাটাকাটি যাবে। কাটাকাটি যাওয়ার পর দেখো আমাদের অভিকর্ষ ত্বরণ, আমরা যে স্মল জি সেটার মানটা এখন তাহলে কি লিখতে পারি? শুধু এই জি ইকুয়াল টু লেখা যাবে, দেখো এটা জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর প্লাস এইচ কি? হোল স্কোয়ার। বুঝা গেছে? এইটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। যদিও এটা না, এখন আমরা একটু অন্যভাবে দেখবো যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কত হওয়া উচিত, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কত হওয়া উচিত। চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তার মানে হচ্ছে কি, আমাদের ভূপৃষ্ঠ তার মানে এইচ এর মানটা হবে 0, এইচ এর মানটা কি হবে? 0। তাহলে আমরা যে স্মল জি যে সূত্রটা পাচ্ছিলাম, জি এম আর প্লাস এইচ হোল স্কোয়ার, এখানে এইচ এর মান যদি 0 হয় তাহলে দেখো এটা এভাবে লেখা যাবে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা, অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা। এখানে তুমি যদি ক্যাপিটাল জির মানটা বসাও, ক্যাপিটাল জির মানটা বসাও 6.67 × 10⁻11, ক্যাপিটাল এম পৃথিবীর ভর যেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি, আর ব্যাসার্ধ যেটা এটা হচ্ছে 6400 কিলোমিটার। তুমি বসালে এখানে একটা জি এর একটা মান পাবা, আর জি এর স্ট্যান্ডার্ড মান আমরা ধরি কত জানো? এটা হচ্ছে আমাদের 9.8 আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। যদিও এটা ঠিক না, কারণ দেখো এটা সার্বজনীন ধ্রুবক, ক্যাপিটাল জির মান জীবনেও চেঞ্জ হবে না, ওই 6.67 ওইটাই হবে। পৃথিবীর ভর কখনো চেঞ্জ হয়? পৃথিবী এখনো যেই ভরে আছে, পৃথিবীর ভরটা কিন্তু তুমি তার পৃথিবী তো কেটে একটু সরাই নিচ্ছ না যে ভর চেঞ্জ হয়ে যাবে, ভরটাও চেঞ্জ হয় না।
বাট পৃথিবীর ব্যাসার্ধটা না, পৃথিবী হচ্ছে যে এরকম আসলে, এই যে কমলা লেবুর মতন একটু চ্যাপ্টা, পৃথিবী হচ্ছে এইভাবে ঘুরতেছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে মেরু। এই যে এটা হচ্ছে মেরু রেখা, আর এটা হচ্ছে আমাদের বিষুবীয় রেখা। তো আমাদের এই যে বিষুবীয় অঞ্চলটা, মানে এই যে এই অঞ্চলটাতে ব্যাসার্ধটা আর এই অঞ্চলের যে ব্যাসার্ধটা ডিফারেন্স আছে, এখানে ব্যাসার্ধটা বেশি আর এখানে ব্যাসার্ধটা কম হয়। তো আমরা তো দেখতেছি অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর এর মান যদি কম হয়, আর এর মান যদি দেখো আর এর মান যদি কম হয়, এই যে তীর চিহ্ন নিচে দিয়ে বোঝানো হচ্ছে কম, তাহলে আমাদের জির মানটা কি হবে, বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার আর এর মানটা যদি বেশি হয়, তাহলে আমাদের জির মানটা কি হবে জানো, এটা কম হবে। আর এর মান আমাদের কোথায় কম, মেরু অঞ্চলে। এই যে মেরু অঞ্চলে আমাদের আর এর মানটা কম। এটা কোন অঞ্চলে কম হয়, মেরু অঞ্চলে। আর আর এর মান কোথায় বেশি হয়, বিষুবীয় অঞ্চলে। ঠিক আছে, পৃথিবীর এই বিষুবীয় অঞ্চলে আমাদের আর এর মানটা বেশি হয়, ওইখানে জির মানটা কম হয়, অভিকর্ষ ত্বরণটা কম হয়। এখানে জির মানটা, যে আর এর মান যেহেতু কম, জি এর মানটা বেশি। এই যে মেরু অঞ্চলে জি এর মানটা কত আসে জানো, এটা ক্যালকুলেট মানটা হচ্ছে 9.83, আর জি এর মান যেটা কম এটা 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই না, যে জি এর মানটা তো বেশি হবে 9.83, আর কমটা হচ্ছে 9.78। অর্থাৎ তুমি যত বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে আগাবা, এই যে বিষুবীয় থেকে মেরুতে যাবা, অভিকর্ষ ত্বরণের মানটা বাড়তে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কথাটা, এটা হবে 9.78। তো এই এক এক অঞ্চলে যেহেতু এক এক রকম, এখানে যে ভ্যালু এখানে সেম ভ্যালু না, এই মাঝখানে আরো অন্যান্য ভ্যালু আসবে। তো এইটা আর কি ধরে নেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে, সব জায়গায় আমরা 9.8 ইউজ করব। অভিকর্ষ ত্বরণের মান কত ইউজ করব, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটাই হচ্ছে আমরা চিন্তা করব যে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আজকে দেখো মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আমরা যে কয়টা ফর্মুলা শিখলাম, চলো আমরা একটু ব্রিফ দেখি। আচ্ছা, তো দেখো আজকের ক্লাসের হচ্ছে আমরা এই ইকুয়েশন গুলো সম্পর্কে জানতে পারলাম। যে মহাকর্ষ সূত্র হচ্ছে যে m1 আর m2 ভর যে কোনো দুইটা বস্তু হবে, যে কোনো দুইটা বস্তু, এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটুকু লাগবে, তাহলে সূত্র হচ্ছে যে g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাই না, এই হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্র। এখানে g এর মানটা তোমরা জানো 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, কেজি ইনভার্স 2 আর কি। আচ্ছা, এরপর হচ্ছে অভিকর্ষ বল হচ্ছে কি, যে কোনো একটা যদি পৃথিবী হয়ে যায়, যে তাহলে ওই যে একটা বস্তু স্মল এম আর একটা বস্তু ক্যাপিটাল এম, মানে পৃথিবী, তাহলে এদের মধ্যবর্তী যে বলটা সেটাকে আমরা বলি অভিকর্ষ বল। ওইটাও এফ দিয়ে লেখা যায়। এই যে তাহলে এই ফর্মুলার মতন, যে মহাকর্ষ বলে কি হবে, জি আসবে বস্তুদ্বয়ের ভরের গুণফল, আর দূরত্ব হচ্ছে কি, পৃথিবীর তো নিজের ব্যাসার্ধটুকু দেওয়া থাকবে, তার মানে ক্যাপিটাল আর, আর এই যে কত উচ্চতায় আসছে এইচ, এই তাহলে হচ্ছে এই দূরত্বটুকু হচ্ছে এতটুকু, তাই না, এই যে টোটালটুকু হচ্ছে দূরত্ব। তো যে ডি হচ্ছে এখানে আর প্লাস এইচ, এই যে আর প্লাস এইচ হোল স্কয়ার, মানে ডি স্কয়ার যেহেতু। আর যদি এটা ভূপৃষ্ঠে থাকে বস্তুটা, এই যে ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে থাকলে তো আমাদের এইচ এর মান নাই, কোনো উচ্চতা নাই। উচ্চতা যেহেতু না হয়, তাহলে ডি হচ্ছে কি আর, তাই না, যে আর প্লাস এইচ, এইচ এর মান 0 হলে তো শুধু আর, তাহলে এটা হয়ে যাবে জি এম বাই আর স্কয়ার। আর ওজন, এই যে এটা নিয়ে মনে হয় আমি একটু কথা কম বলছি। এটা হচ্ছে কি, পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, যেহেতু একটা পৃথিবীর দিকে ত্বরণ কাজ করতেছে কি, জি। তা আমরা তো জানি বলের সূত্র কি, বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। ওজন হচ্ছে কি, পৃথিবী যে বলের আকর্ষণ করে, তার মানে বল। তাহলে এই ভর আর ত্বরণের গুণফলটা হচ্ছে বল, ওইটাই ওজন। যে ভর আর ত্বরণ, এখন পৃথিবীর দিকে ত্বরণ কাজ করে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা আমরা দেখছি, বাট আমাদের ভূপৃষ্ঠেরটা বেশি ইম্পর্টেন্ট সবসময়। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। কিভাবে আসে, এই যে ভূপৃষ্ঠের এই যেটা, ভূপৃষ্ঠের যেই অভিকর্ষ বল, এই যে জি এম বাই আর স্কয়ার, আর এই ওজন ভূপৃষ্ঠে, তাই না, এইটা আমাদের কি হবে, সেম হবে। সেম দিলে আমরা অভিকর্ষ ত্বরণটা এটা পাই। বুঝতে পারছো? তো এই ছিল যে আমাদের ইকুয়েশন গুলা। তো এখন তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে দেখো আমার ভর হচ্ছে সাপোজ কত, 62 কেজি, 62 কেজি, বলো তো আমার ওজন কত। ওজন বের করতে হলে আমাদের কি কি করতে হবে, 62 মানে ওজনের ফর্মুলা কি বলতো, এমজি। তার মানে 62 এর সাথে আমাকে 9.8টা গুণ করতে হবে। এই গুণ করলে, আর ওজনের একক কি, নিউটন, এর হচ্ছে নিউটনটা বের হয়ে যাবে। আই হোপ তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস কি হবে জানো, নেক্সট ক্লাস হবে তোমাদের যে আরেকটা বই আছে না বিজ্ঞানের, যেখানে তোমাদেরকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মস দেওয়া। আজকের ক্লাস পর্যন্ত যে ম্যাথমেটিক্যাল
কাজগুলো হইলো আমরা সেগুলো ওই বই থেকে সলভ করব। তো দেখা হবে নেক্সট ক্লাসে।